বাড়ির সবাই এসে এশাকে দেখে গেছেন, আর একটা কথাই ওনাদের মুখে, হঠাৎ এত জ্বর আসলো কই থেকে? জানুক আর না জানুক, এশা আর মেয়েরা জানে তো কোথা থেকে এলো এত জ্বর। বাড়ি ফেরার পর সবাই একই সুরে প্রশ্ন করল, তোমরা কোথায় ছিলে? এহসান এক চিলতে হাসি হেসে খুব সহজে উত্তর দেয়, ঘুরতে গিয়েছিলাম রাতের সিলেট শহর দেখতে। শব্দগুলো এতটাই স্বাভাবিক যে কেউ বুঝতেই পারলো না এই রাত আর ঘোড়া শব্দের ভেতরে লুকিয়ে আছে কতটা দহন, কতটা জ্বালা। মেনুর তখন নিজের ঘরে গোসল সেরে চুপচাপ বসে আছে বিছানায়। গা থেকে এখনো চপ চপ করে পানি ঝরছে, কিন্তু সে যেন কিছুই টের পায় না। দু চোখে স্থির, বুকের গভীরে জ্বলে আগুনের শিখা। অন্যদিকে এসা গোসল ছেড়ে কাপড় পরে নিচ্ছে, যেন সবকিছু স্বাভাবিক, যেন পৃথিবীর কোনো দুঃখ তাকে ছুঁতে পারে না। কিন্তু মেহনুরের ভেতরে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ। তপ্ত শ্বাস ফেটে আসছে বুকের কোণে কোণে। কিভাবে সহ্য করবে পাপিষ্ঠ পুরুষের সান্নিধ্য? একই ছাদের নিচে, একই ঘরে, একই বিছানায়, যার বুক ছাড়া ঘুম আসে না। আজ তাকে ঘৃণা দেখতে পাচ্ছে না সে। কি করে বাঁচবে এমন পাপের সঙ্গে? কি করে বাঁচবে এমন একজন মানুষের পাশে যার উপস্থিতি নিকৃষ্টতর হয়ে উঠেছে তার কাছে? হাসপাস করে উঠেছে মেহনুর। মনে হচ্ছে যদি পারতো এই জীবনটা ছুঁড়ে ফেলে দিত। যেখানে ছিল সেখানেই তার কোনো অস্তিত্বই নেই আজ। যেখানে ছিল শান্তি সেখানেও আছে শুধু নিকৃষ্টতার গন্ধ। নিজেকে এত কষ্ট, এত যন্ত্রণা কিসে প্রাপ্য এটা? প্রশ্ন করে বারবার। জন্মের পর মা বাবার ভালোবাসা পায়, বাবাকে চোখে দেখেনি কখনো। আর মা জীবিত থেকেও দেখা হয়নি, বিয়ে হয়নি তার নিজের ইচ্ছেতে। আর যখন সেই অনিচ্ছার স্বামীকে নিজের করে নিতে শুরু করলো, তখনই সে বুঝলো সে যে নিকৃষ্ট, ভয়াবহভাবে নিকৃষ্ট। চোখে পানি আসে না, অথচ বুকটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কেউ বুঝবে এই কষ্ট? কেউ না, একমাত্র তার রব ছাড়া। ভাবনার ঘূর্ণির মতো পাক খেতে খেতে যখন তাকে একেবারে নিঃশেষ করে ফেলছে, ঠিক তখনই এহসান এসে বিছানায় মাথা রাখে বালিশে। মেনুর এক পলক তাকায় ওর। হ্যাঁ, ওর মনে পড়ে এহসানের ক্ষতের জায়গায় আজও পানি তুলো দেয়নি সে। প্রতিদিন তো দেয়, আজ কেন নয়? এহসান পাঞ্জাবি লুঙ্গি পরে বিছানায় শুয়ে পড়েছে ইচ্ছে করে। হ্যাঁ, ও জানে এটা ইচ্ছে করেই করেছে। চায় মেনুর গিয়ে ওর যত্ন নিক, কিন্তু না, মেনু চাপে না। যে মানুষ চামড়া ছিঁড়ে নিতে পারে, তার শরীরের চামড়া সজীব থাক বা না থাক তাতে কিছু যায় আসে না। দাঁতের দাঁত চেপে বসে থাকে মেনুর। একটাই সিদ্ধান্ত মাথা এদিক। এই নরক থেকে, এই পাপ থেকে এহসানকে সরাতে হবেই। নিজেকে এত সস্তা ভাবতে রাজি নই আমি। যদি এহসান শোনে না, তবে তাকে শেষ করেই নিজেই মরব। প্রথমে হত্যা, তারপর আত্মহত্যা। এক নিখুঁত পরিকল্পনা, এক নিঃশেষ প্রতিজ্ঞা। এহসান মেনুরের দিকে তাকিয়ে থাকে সেই চিরচেনা দুষ্টু দৃষ্টিতে। আজও এই নারী, এই মায়াবী মুখ তাকে পুড়িয়ে মারছে। কতটা ভালোবাসে, অথচ সে তো তা স্বীকার করে না। এহসান চোখ বন্ধ করে নিজের হৃদয়কে বোঝাতে চায়, কিন্তু না, কোনো প্রয়োজন নেই তার ভালোবাসার। আমি ভালোবাসলেই তো হলো। মন যে শোনে না। বারবার কেঁদে উঠে সে এক প্রশ্নে। সে কি একটু ভালোবাসে না আমাকে? পাগল যেমন এক কথা বোঝে না, বারবার একই প্রশ্ন করে, তেমনি এহসানও আজ যেন পাগল। একটা কথা উত্তর তার চাই চাই যেভাবে হোক। তাই আবারও মেনুরের দিকে তাকে প্রশ্ন ছুড়ে দেয়, ভালোবাসো আমায়? চারিদিকে যেন ঘন নীরবতা চাদর। হঠাৎই সেই প্রশ্নটা শুনে মেনুরের কানে এসে বাজে। বুকটা কেঁপে উঠে। সে কি বলবে, কিভাবে বলবে? সে তো এখনো ভালোবাসে এহসানকে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ভাবনায়। তবুও মুখে সে কথা আনতে পারে না। সে অনুভবের স্বীকৃতি দিতে গিয়ে তার জবানে ঘেন্না ধরে যায়। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে একটা ঘৃণা নিয়ে তাকায় এহসানের চোখে। ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলে, আপনার মতো পাপীকে আমি ভালোবাসতে পারি না। এতে আমি পাপের অংশ হয়ে যাব। মেনুরের কথায় যেন বিষের মতো ছড়িয়ে পড়ে এহসানের হৃদয়। তবুও সে ভাঙে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বলে, আমার পাপ দেখলে শুধু প্রিয়তমা আর আমার ভালোবাসা, সেটা বুঝলে না? মেনুরের চোখের কোণে জমে উঠছে পারে। নিঃশব্দে হাত বাড়িয়ে মুছে ফেলে তা। তারপর সংবরণ করা কঞ্চে বলে, বুঝিনি, তাই তো আপনাকে আপন করে নিয়েছি। কিন্তু আপনি প্রমাণ করে দিলেন আপনি ভালোবাসার যোগ্য নয়। দীর্ঘশ্বাস ফেলে এহসান, কণ্ঠটা ক্লান্ত আর বিষণ্ণ।
হ্যাঁ, সেটাই তো। আমার মতো পাপী কেন তোমার ভালোবাসার যোগ্য হবে? প্রিয় নারী, আমি তো শুধু তোমার ঘৃণারই যোগ্য। এসানের অভিমান ভরা কথায় মেনুরের ভেতরটা ফেটে যায়, চোখে পানি আসে, গলায় উঠে কান্নার রেশ। তবুও নিজেকে সামলে কঠিন গলায় বলে, তাহলে বারবার কেন জিজ্ঞেস করছেন আমি আপনাকে ভালোবাসি কিনা? চোখে এক নিরুত্তাপ দৃষ্টি নিয়ে এসান বলে, আমার পাপ তাপ মেনে আমায় ভালোবাসা যায় না প্রিয়তমা। মেনুর চোখের জল গোপন করে মুখ ফিরিয়ে নেয়, অথচ শান্ত, অথচ তীব্র কঞ্চে বলে, না, যায় না। কেন যায় না? নিকৃষ্টদের ভালোবাসতে নেই। তাদের ভালোবাসলে কলঙ্ক আর পাপের বোঝা বইতে হয় সারা জীবন। প্রতিটি শব্দ যেন এহসানের কলিজায় গিয়ে খুশি মারে, তার কণ্ঠে অনুরোধের স্বর। আমায় ভালোবেসে না হয় কলঙ্কের বোঝা বইলে তাতে কি এমন ক্ষতি হবে প্রিয়তমা? একটু থেমে ধীরে বলে, সমস্যা নেই, তুমি আমায় নাই বাসো ভালো, কিন্তু আমি তো ভালোবাসি তোমায়, আর এতেই হবে আমাদের। মেনুর মুখ ঘুরিয়ে চোখ সরিয়ে নেয়, গলা নিঃসঙ্গ কিন্তু স্পষ্ট। নিকৃষ্টদের ভালোবাসা ভালোবাসা নয়, এক অভিশাপ, ভয়ঙ্কর অভিশাপ। এহসান তখন ধীরে ধীরে মেনুরের দিকে এগিয়ে আসে, চোখে সে চিরচেনা তীব্রতা। হ্যাঁ, আর এই অভিশাপেই অভিশপ্ত হতে হবে তোমায় চিরকাল। এই বলে হঠাৎই মেনুরের বাহু টেনে ওকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে, ধপাস করে বিছানায় মাথা এলিয়ে দেয়। মেনুর চুপচাপ পড়ে থাকে, জানে এহসান এখন ঘুমিয়ে পড়বে। আর এহসান যখন ঘুমায় তখন যেন পরিস্থিতিতেই, যে কোনো পরিস্থিতিতে মেনুর থাকে। আর এহসান যখন ঘুমায় তখন যে কোনো পরিস্থিতিতেই মেনুরকে তার বুকে থেকে সরায় না, যেন সেখানেই তার আশ্রয়। মেনুর কাঠের পুতুলের মতো পড়ে থাকে এই বুকে, এই পাপিষ্ঠ বুকই এখনো তার শ্রেষ্ঠ আশ্রয়। চোখ বুঝে গেলে আবারও ভেসে ওঠে সেই স্তূপ, সেই ভয়ঙ্কর চামড়ার স্তূপ। বমি আসে। কিভাবে পারলো এহসান এতটা নিকৃষ্ট? কিভাবে হতে পারে একজন মানুষ? এহসান তখন মেনুরের মাথায় বিলি কেটে দিতে দিতে বলে, ঘুমিয়ে যাও আমার পাপিষ্ট বুকে, এই পাপিষ্ট বুকই তোমার শ্রেষ্ঠ আশ্রয়। মেনুর হালকা নড়াচড়া করে, শূন্য চোখে তাকে মলিন কণ্ঠে বলে, এহসান এহসান, যদি নিজের পাপ ছাড়তে না পারেন তো দয়া করে আমায় ছেড়ে দিন। সেই একই কোমল ভঙ্গিতে বলে। আমি কাউকে ছাড়তে পারবো না। মেনুর তাচ্ছিলে ভরা হাসি দিয়ে বলে, এহসান তাহলে এই বুকে আমায় আর বেশি সময় পাবেন না। হারিয়ে যাব আমি, তলিয়ে যাব। আর তার একমাত্র কারণ হবে আপনার পাপ। দীর্ঘশ্বাস ফেলে। আমার থেকে হারানো এত সহজ নয় প্রিয়তমা, তোমায় আমি আঁকড়ে ধরেই বাঁচবো, যতদিন বাঁচবো ইনশাল্লাহ। মেনুর চুপ করে থাকে, খানে আবারও ভেসে আসে সেই আত্মচিৎকার, সেই ভয়াবহ দৃশ্য। সে হঠাৎ কেঁদে ওঠে, এহসানের পাঞ্জাবি আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলে, আমি পাপিষ্টের জন্য কাঁদছি না, আমি নিজের অস্তিত্বকে পাপে ডুবে যেতে দেখে কাঁদছি। আমার কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? আবারও কেঁদে ওঠে সে। সে চায়, সে মরিয়া কোনোভাবে যেন এহসান এই ভয়ঙ্করতা থেকে সরে আসে, কিন্তু এহসান তো বদলায় না। সেই একই অভিজাত ভয়ঙ্কর, অথচ ভালোবাসে অটল। সেই পুরুষ যার পাপ আছে কিন্তু ভালোবাসা অকৃত্রিম। এহসান একটি জনসভায় বসে আছে এখন। শহরের মানুষ তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে তার বক্তব্যের জন্য, কিন্তু তার মনে অন্য কোথাও ডুবে আছে। সকালে চোখ খুলতে পার্টি অফিস থেকে ফোন এসেছিল। একে তো মেয়রের দায়িত্ব তার উপর, বাজেট নিয়ে কত কাজ গিয়ে তার শরীর ভেঙে পড়েছে। কিন্তু এহসান তো জানতো এই বাজেট যদি সঠিকভাবে প্রণয়ন করতে পারে তাহলে পুরো শহরের ভবিষ্যৎ বদলে যেতে পারে। তাই অসুস্থ অবস্থাতেও সে স্থির ছিল। গত কয়েকদিন ধরে বাজেটের কমিটির সদস্যদের নিয়ে দীর্ঘ আলোচনা করেছে, পরিকল্পনার প্রতিটি দিক নিয়ে গভীর বিশ্লেষণ করেছে। আজ সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ সবার দিয়ে। সবার উপস্থিতি একে অপরকে দেখলো, মনে হতো যেন এক বিশাল যাত্রার প্রস্তুতি চলছে। বাজেট কমিটির সদস্যদের মধ্যে ছিলেন অর্থনীতিবিদ, যে সব সময় সংখ্যার মধ্যে লুকিয়ে থাকা সত্য খুঁজে পায়, নগর পরিকল্পনাবিদ, যারা চোখে থাকে ভবিষ্যতের শহর, শিক্ষাবিদ, যাদের চোখ কাছে শহরের শিক্ষার অবস্থান নিয়ে সব ধরনের সুপারিশ ছিল। এছাড়া ছিল নগর সচিব মুর্শিদ আলী, যিনি প্রশাসনিক তৎপরতা চালিয়ে চলেছেন, কাউন্সিলর সেলিম আহমেদ, তাসলিমা বেগম এবং রফিকুল ইসলাম, যাদের সঙ্গে কথা না বলে কোনো সিদ্ধান্ত পূর্ণতা পায় না।
প্রশাসনিক কর্মীদের মধ্যে শফিকুর রহমান এবং রিয়াজ সুলতানা, যারা প্রতিটি কাগজপত্র সঠিকভাবে সম্পাদনা করেছিলেন। পুলিশ প্রধান আহমেদ শরীফ ছিলেন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে। সামাজিক সেবা বিভাগের কর্মকর্তারা জায়েদ হাসান এবং তানিয়া রহমান ছিলেন শহরের মানুষের জন্য নানান ধরনের পরিবেশ সেবা। নাগরিক প্রতিনিধি মোহাম্মদ আলী এবং সুমাইয়া ইসলাম তাদের প্রতিনিধিত্বের দায়িত্বে পালন করছিলেন, যা একান্তভাবে শহরের নাগরিকদের সমস্যা তুলে ধরতে সহায়ক ছিল। এহসান জানতো তাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা দায়িত্ব ছিল, কিন্তু একত্রিত হয়ে তারা শহরের জন্য একটি নির্দিষ্ট সুনির্দিষ্ট এবং কার্যকর বাজেট তৈরি করতে পারবে তার লক্ষ্য ছিল। একটি বাজেট তৈরি করা যা শুধু শহরের অবকাঠামো ও উন্নয়ন নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করবে। সবাই প্রস্তুত তো? এহসান নিজের চোখ বন্ধ করে ধীরে ধীরে বলল। সমবেত কঞ্চে উত্তর এলো। এহসান জানত তার সামনে একটি বিশাল দায়িত্ব, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো পরিস্থিতি তাকে এগিয়ে যেতে হবে। এবারের বাজেট হবে নির্ভুল, হতে হবে জনগণের কল্যাণের সমর্পিত। এহসান গম্ভীর চোখে সবাইকে দেখে বলল, এটা আমাদের শহরের জন্য নতুন সূচনা, আর এই সূচনা সফল করতে হলে আমাদের একসাথে কাজ করতে হবে। এহসানকে ডাকা হলো বক্তব্যের জন্য। এহসান তালুকদার ধীরে ধীরে মাইক্রোফোনের দিকে এগিয়ে গেল। সবার কক্ষে এক নতুন অদ্ভুত নিস্তব্ধতা, সব চোখ তাকিয়ে শোনার অপেক্ষায়। সে জানতো আজকের দিনটা শুধু তার জন্য নয়, পুরো শহরের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। বাজেট শুধু হিসাব নিকাশের খেলা নয়, এটি শহরের ভবিষ্যৎ, এটা মানুষের জীবনযাত্রার সাথে সম্পর্কিত, তাদের আশা স্বপ্নের সাথে। শ্বাস সে টানল। কিছুক্ষণ নীরব থাকার পর তার কণ্ঠে উঠে এলো এক গভীর গম্ভীরতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সহযোগী বৃন্দ, সম্মানিত সদস্যগণ, আজ আমরা এখানে একত্রিত হয়েছি শুধু কিছু সংখ্যার উপর আলোচনা করতে নয়, বরং আমাদের শহরের ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের নাগরিকদের জীবনযাত্রাকে সহজ, উন্নত ও সুখী করার জন্য। আজ আমরা একটি বাজেট প্রস্তুত করছি যা শহরের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে, যা তাদের প্রতিদিনের জীবনে বাস্তব পরিবর্তন আনবে। সে কিছুক্ষণ থেমে চোখ বন্ধ করে যেন প্রতিটি শব্দের গুরুত্ব অনুভব করতে চাইল। আমরা জানি আমাদের শহর গত কয়েক বছর ধরে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা, এসব ক্ষেত্রে আমরা বহু সংকটে পড়েছি। কিন্তু এই বাজেটের মাধ্যমে আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা শুধু খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ করব না, বরং প্রতিটি নাগরিকের জন্য এমন একটি পরিবেশ তৈরি করব যেখানে তারা আত্মবিশ্বাসী হতে পারে, যেখানে তারা নিজের অবস্থান থেকে উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। এহসান একবার সবাইকে চোখের সামনে দেখে নিল। সবার মুখে নানা রকম চিন্তা ও আশার রেখা ফুটে উঠেছে। এই বাজেট আমাদের উন্নয়ন, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য সব কিছুতেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমার লক্ষ্য একটাই, শহরের প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। আমি জানি বাজেটের এই সংখ্যাগুলো, এই খাতের হিসাবগুলো অনেকের কাছে শুষ্ক মনে হতে পারে, কিন্তু আমি জানি এর মধ্যে লুকিয়ে আছে আমাদের শহরের প্রতিটি কোণায় মানুষদের জন্য নতুন জীবন। এহসান আবারও গম্ভীর গলায় শ্বাস নিল। নগর উন্নয়ন, নতুন রাস্তাঘাট, পানি সরবরাহ, বিদ্যুৎ পরিষেবা, এগুলো যেমন জরুরি, তেমনি শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা এগুলো গুরুত্বপূর্ণ। আগামী বাজেটে আমরা স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দ বৃদ্ধি করব, যাতে আমাদের হাসপাতালগুলো আধুনিক ও দক্ষ হতে পারে। আমরা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের উন্নয়ন করব, যাতে নতুন প্রজন্ম এগিয়ে যেতে পারে। আর সমাজসেবা খাতে আমরা এমন একটি ব্যবস্থা চালু করব যেখানে শহরের প্রতিটি নাগরিক, বিশেষত সাধারণ মানুষ, কোনো ধরনের সংকট বা দুর্দশার শিকার হলে দ্রুত সহায়তা পাবে। এখনকার এই বাজেট শুধু পরিসংখ্যানের খেলা নয়, এটি একটি প্রতিশ্রুতি,
এক একটি দৃষ্টি। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। শহরের উন্নয়ন করতে হলে আমাদের একে অপরকে সমর্থন করতে হবে, একে অপরের পাশে থাকতে হবে। এই বাজেট শুধু অর্থনৈতিক পরিবর্তন আনবে না, এবং এটি আমাদের মনোবলকেও শক্তিশালী করবে। সে একটু থেমে চোখ মেলো সবাইকে সমপূর্ণ দৃষ্টি। আমি চাই আগামী দিনগুলোতে আমাদের শহরের প্রতিটি বাসিন্দা যেন গর্ব করতে পারে যে তারা এই শহরের নাগরিক। তাদের জন্য এই বাজেট তাদের ভবিষ্যতের জন্য আমরা যা কিছু পরিকল্পনা করেছি তা যেন তাদের জীবনে প্রতিফলিত হয়। আজকের এই বাজেট শহরের জন্য একটি নতুন সূচনা হবে। আমি বিশ্বাস করি আমরা একসাথে কাজ করলে সব বাধা কাটিয়ে উঠে শহরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারবো। এহসান শেষ কথা বলার পর একটি দীর্ঘ নীরবতা, তারপর সবাই একযোগে সম্মতি জানালো, যেন একে অপরের সঙ্গে অঙ্গীকার করছিল এই বাজেট শহরের জন্য হবে এক নতুন যাত্রা, নতুন এক প্রভাত। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস হয় কি করে আমার বউয়ের কথা জিজ্ঞেস করিস? চোখে রক্তিম আগুন, মুখের প্রতিটি শব্দ যেন গরম ছুরির মতন। এহসানের হাত তখন এক লোকের শার্টের কলারে আঙুল চাপ এতটা দৃঢ় যে লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তোকে একবার না বলেছিলাম আমার বউয়ের নাম মুখে আনবি না? শোরে বাচ্চা। চারপাশে থমথমে নীরবতা, কেউ নড়াচড়া করছে না। হাসিব অবাক নয়, সে জানে এহসানের রাগ আগুন ছোঁয়ালে ছাই হয়ে যায়। আজকের ঘটনাটা শুরু হয়েছিল খুবই সাধারণভাবে। সবার শেষ করে এহসান অফিসে ফেরে। বোর্ড মিটিং শেষ করে সে লিফটে ওঠে। সঙ্গে ছিল হাসিব আর শেয়ার মার্কেটের একজন পার্টনার। হালকা গল্প হচ্ছিল, কেউ কিছুই ভেবে দেখেনি। লোকটা নিছক হেসে হেসে বলে ফেলেছিল, তা স্যার, আপনার ওয়াইফ কেমন আছেন? সেই কথাটাই যেন স্নায়ুর ভেতরে বিস্ফোরণ ঘটায়। বাইরের দুনিয়ার কাছে কথা ছোট, ভদ্রতা, সৌজন্য, কিন্তু এহসান তার কাছে এই কথা বিষের মতন। কেন একজন পুরুষ তার স্ত্রী সম্পর্কে জানতে চাইবে? কেন? কে দিয়েছে তাকে এই অধিকার? সেই মুহূর্তে মানুষটা পাক হয়ে ওঠে। দম বন্ধ করার আগে তার দেহ কাঁপে। এক টানে লোকটার কলার চেপে ধরে সে। লোকটা আতঙ্কে চোখ গেলে, চোখে বিস্ময়, গলাটাও যেন শুকিয়ে গেছে। মনের ভেতর সে নিজেকে গাল দেয়। এই নাটক করতে গিয়ে তো বাঘকে জাগিয়ে তুললাম। সে হাত জোর করে ভাঙা কণ্ঠে ফিসফিসিয়ে বলে, স্যার সরি, আমি বুঝতে পারিনি। ঠিক তখনই টিং করে লিফটের দরজা খুলে যায়। বাইরে আলো এসে পড়ে। এহসান এক মুহূর্তেও তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে তার কলার ছেড়ে দেয়। নিজের কোট ঠিক করতে করতে ছোটে একরকম হেসে, চোখে কিন্তু হিম শীতল বার্তা রেখে বলে, আর যদি তোর মুখে আমার স্ত্রীর নামও শুনি, তোর গর্দান থাকবে আমার হাতে, বুঝলি? তার গলায় যেন চিৎকার নেই, কিন্তু ভয় ঠিকই চোখে চায় বাতাসে। হাসিব একটা দীর্ঘশ্বাস ফেলে। সে জানতো এই মুহূর্তটা ভয়ানক হতে পারত। ভাবছিল এবার বুঝি রক্ত মুছতে হবে, কিন্তু আল্লাহর রহমতে তা হয়নি। সে নিচু স্বরে বলল, এহসান। ভাইজান, দেরি হয়ে যাচ্ছে তো। লোকটাকে এক ঠেলা দিয়ে সোজা হয়ে দাঁড়ায়, বুক ভরা বাতাস টেনে নিয়ে হালকা দীর্ঘশ্বাস ছাড়ে। পেছনে চল। দাঁড়িয়ে থাকা লোকটা তখনও কাঁপছে। তার লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। নরম আলো আলোকিত ঘরের কোণে এশার বিছানার সামনে বসে আছে নুরি। গালের নিচে চিন্তার রেখা, কপালে ভাঁজ, নিরলস চোখে তাকে বলছে ধীরে। ইস, কত কষ্ট হচ্ছে তোমার, এত জ্বর হলো কিভাবে? তার প্রশ্নে এশা হালকা আশ্রে চমকে উঠছে, একটু অবাক হয়ে বলে। কেন, তোর কিছু হয়নি? নুরি অবাক হয়ে চুল সরিয়ে কপাল কুঁচকে তাকায়। কি হবে আমার? এশা চোখ বন্ধ করে দীর্ঘ একটা শ্বাস ফেলে, তারপর চোখ খুলে ধীরে বলে, ও, তার মানে আমার ভাতিজা এখনো তোর সাথে কিছু করেনি, তাই বোধ পাচ্ছিস না। এতটা সরাসরি কথা শুনে নুরি থমকে যায়। ওর চোখ কুচকে উঠে, মুখে বিস্ময়। এসব কি বলছো তুমি? আমি কিছুই বুঝলাম না। এসব মুচকি এসে নুরির হাত নিজের মুঠোয় নেয়, কোমল ভাবে বলে, ছোট্ট পরি, বুঝবি বুঝবি, সব বুঝবি, আর একটু সময় যাক, দেখবি কেমন করে বুঝে যাবি। নুরি হেসে ফেল। ছোট্ট পরি শুনে যেন মনটা আনন্দে ভরে উঠে। তার খিলখিল হাসির শব্দে চারিদিক প্রাণবন্ত হয়েছে। এসা ওর হাসির দিকে তাকিয়ে ওর এক গাল টেনে বলে, নুরি তুই এভাবে হাসিস না রে মা, তোর এই হাসিতে আমার ভাতিজা একদিন হারিয়ে যাবে, চোখে চোখে ডুবে যাবে। লজ্জায় পড়ে যায়, মুখ লুকিয়ে বলে, তোমার ওই ঠোঁটের পাশে কাটা দাগটা লুকিয়ে রেখো, নয়তো আমিও আমার ভাইজানকে পাবো না। এসা মুগ্ধ হয়ে নিজের গালে হাত রেখে বলে,
সত্যি সুন্দর নাকি তোর ভাইজান বলে, কিন্তু আমার বিশ্বাস হয় না কখনো। নুরি এবার আর চুপ থাকতে পারে না, গভীর মায়া নিয়ে বলে, তুমি মায়াবী একটা মানুষ। ঈশা আপু, ভাইজানের কপাল ভালো, এমন মায়াবতী স্ত্রী পেয়েছে। ঠিক তখনই দরজা এক চিমটি সঙ্গীতের মতো ভেসে আসে মেরাজের কঞ্চ। মায়াবতীর মায়াটা দেখলি রে বোন তুই? আর উষ্টাবতীর উষ্টাগুলো দেখলিও না। নুরি মুচকি হেসে মুখ লুকায়। ভাইজান যে ইচ্ছে করে এমন করে উস্কায় সে তো জানি। মেরাজ আবার বলে উঠছে, নুরি যা, তাড়াতাড়ি যা। মেহরুবকে দেখলাম কি নিয়ে যেন রাগে ফাটতে বাড়ি এলো। কি হলো কে জানে। নুরির মুখ থেকে হাসি মিলে যায়। সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া মেহরুবের মুখটা মনে পড়ে যায় তার। চিন্তায় ফিউ কুচকে যায়, দৌড়ে ঘর ছাড়ে সে। নুরি যেতেই ঘরটা যেন একটু নীরবই হয়ে উঠছে। মেরাজ দরজা দাঁড়িয়ে একটু অপেক্ষা করে, তারপর আলতো পায় এসার দিকে এগিয়ে আসে। একেবারে ওর সামনে এসে ঝুঁকে পড়ে। এসে চমকে ওঠে, বুক থকথক করে উঠছে, চোখে ভয়ের আভা। মেরাজ আবার কিছু অপ্রত্যাশিত করে বসবে না তো, কিন্তু মেরাজের ঠোঁটে এক মিষ্টি হাসি রেখে বলে, এসামনি ভয় পেও না, তোমার সাথে কিছু করব না আমি। এসা চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে, স্বস্তির ছোঁয়া মনের ভেতর জড়িয়ে ধরে। ঠিক তখনই মেরাজ হঠাৎ এক ধাক্কায় ওকে বিছানায় ফেলে দেয়। কোনো সময় না নিয়ে নিজের মাথাটা রাখে এসার বুকের উপর, ফিসফিসিয়ে বলে, শুধু এই বুকটায় কিছু মুহূর্ত মাথা রাখতে চাই। এসা এবার কিছু বলল না, শুধু মুচকি এসে তার চিরচেনা সেই কোমলতা নিয়ে এক হাতে মেরাজের পিঠে হাত বুলিয়ে দেয়, আর অন্য হাতে চুলে বিলি কাটে। মেরাজ চোখ বন্ধ করে বলে, ঘুমিয়ে যাও বেগম, গত রাতে একটু ঘুমাতে দেইনি তোমায়, আজ একটু ঘুমিয়ে নাও। এসা নিঃশ্বাস ফেলে ধীরে বলে, তুমিও ঘুমিয়ে যাও। মেরাজ শক্ত করে জড়িয়ে ধরে এসাকে। দুজনে তলিয়ে যায় এক গভীর নিদ্রার আলিঙ্গনে। সেখানে ছিল না কোনো ব্যথা, শুধু নিঃশব্দে ভালোবাসা। ঘরটা নিস্তব্ধ, বাইরে টিপটিপ বৃষ্টি, ভেতরে যেন জমে থাকা এক বাষ্প। নুরি হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখে। চোখে ভয়, হৃদয় কাঁপে। সে জানে আজ ঝড় উঠবে, হয়তো সে ঝড়ে আবারও ভেসে যাবে তার নিরীহ মন। মেরুপ রেগে আছে। আজ অফিসে কিছু জোচ্চোর ধরা পড়েছে, যারা গোপনে কোম্পানির গোপন ফাইল বাইরের লোককে পাঠিয়ে দিচ্ছিল। তাদের আজ হাতে নাতে ধরা হয়েছে, কিন্তু তার আব্বা তাদের ক্ষমা করে দিয়েছে, কোম্পানি থেকে বেরও করেনি। এটা মেরুপে সহ্য হয়নি। সে হাজারবার বলেছে বিশ্বাসঘাতককে বিশ্বাস করা যায় না, তবুও তার কথা কেউ শুনেনি। এই সব ভাবনার মধ্যে নুরি কাঁপা কাঁপা পায় মেহরুবের সামনে এসে দাঁড়ায়। পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দেয়। মেহরুব তাতে তহত চেপে পানি নেয়। বিসমিল্লাহ বলে এক ঢোক খেয়ে গ্লাস নামিয়ে রুক্ষ গলায় বলে, কোথায় নাই হয়েছিলি? কখন আমি ঘরে এলাম জানিস? নুরি গলার জর্ণস্বরে জবাব দেয়, ওই ঈশাপুর জ্বর উঠেছিল, তার কাছে ছিলাম। মেহরুব থমকে ওঠে। এশার জ্বর উঠেছে, ভাইজান আছেন, তুই ওখানে কি করবি? তোর বুদ্ধি নেই বুঝিস না? আমার স্বামী ফিরবে, আমি যেন ঘরে থাকি। ধীরে ধীরে মাথা নিচু করে ফেলে, ঠোঁট কাঁপে, কিন্তু সে কিছু বলে না। মেহরুব আবার বলে, কি বুঝবি না তুই? জানিস না বাইরে থেকে এসে তোকে একবার দেখার জন্য মন মরে ওঠে? তুই তো এখনো বাচ্চা রয়ে গেছিস, কিছুই বুঝিস না। নুরি চুপ। সে জানে রেগে থাকা পুরুষ মানুষ কি বলে তা নিয়ে তর্ক করা বোকামি। তর্ক করে ভালোবাসা পাওয়া যায় না, বরং হারিয়ে ফেলা যায়। সে জানে যে নারী স্বামীর মুখে মুখে কথা বলে সে নারী, আর যাই হোক সে মুত্তাকি হতে পারে না। তাই নুরি চুপচাপ সব শুনে যায়, মাথা নিচু করে বলে, আচ্ছা, আমি খাবার নিয়ে আসি। কিচ্ছু বলে না, সে চুপচাপ বসে থাকে। হঠাৎ ওর চোখে পড়ে নুরির মুখটা নিস্তেজ, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে কষ্টের ছায়া। সে একটা শব্দ করেনি। এই নুরি তো তার ফুল, যে ফুল ঝরেও পাপড়ি ফেলে না, কেবল গন্ধ ছড়ায়। মেরুপ দম নিয়ে ধীরে, তার কণ্ঠ বদলে যায়, আলতো কোমল। নুরি ফুল। নুরির বুক কেঁপে উঠছে। এই ডাক, এই নাম, এটা তার কলিজায় গিয়ে বাজে। সে ধীরে চোখে তুলে তাকায় মেহরুবের দিকে, আর ওর চোখে দেখে অভিমান নয়, অপরাধ বোধ। মেহরুব হাত বাড়িয়ে ইশারা করে, আমার বুকে আয় একটিবার নুরি ফুল। নুরি অবাক। এই না কিছুক্ষণ আগেও ঝড় উঠেছিল। সে ধীরে ধীরে কাছে গিয়ে মেহরুবের পাশে বসে, আপনি গোসল করে নিন, আমি বসলে হবে না, খাবার নিয়ে আসতে হবে তো আপনার জন্য। মেহরুব হেসে ফেলে, হাত বাড়িয়ে নুরি ফুলকে কাছে টেনে নেয়।
চুপচাপ বুকের ভেতর জড়িয়ে রাখে নুরিকে, যেন এটাই তার সবচেয়ে নিরাপদ জায়গা। নুরি মাথা রাখে ওর বুকে, চোখ বুজে থাকে, অনুভব করে এই বুকে যত রাগ হোক তার ঠাঁই আছে। মেহরুব মাথায় হাত বুলিয়ে দেয়। নুরিফুল, রাগ করেছিস? নুরি ঘামের গন্ধ মেশানো শরীরটা জড়িয়ে ধরে, বলে, না, একদম না। কেন রাগ করব? এই যে বকলাম এত। মাহরাম তো হঠাৎ বকতেই পারেন, তাদের রাগ কেন করব? মেয়ের পুচকি হেসে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এই তো তার শান্তি, তার ঘর, তার নুরিফুল। রাত প্রায় 10টা। মিটিং রুমের ভেতরে সাদা আলো ঝলমল করছে। এহসান এবং আরিফ সামনাসামনি বসে আছে। মাঝখানে একটি দীর্ঘ টেবিল। এহসানের চোখের কোনো অদৃশ্য এক তীক্ষ্ণতা, তার মুখ একেবারে শান্ত। আরিফ হাতের আঙুলের ছাপ দিয়ে বসে, চোখে তার অস্থিরতা স্পষ্ট, তবুও চেষ্টা করছে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। এমন সময় একটা ফোন করা আছে। তুই যাবি? কণ্ঠ ঠান্ডা অথচ একরকম চাপা রাগ ভরা। আরিফ জমিদার বড় ছেলে, অ্যাট হোল্ডিং এর প্রতিষ্ঠাতা। এহসান কিছুটা দেরি করে উত্তর দেয়। তুই জানিস আমি যা কিনি সেটা টিকিয়ে রাখতে জানি। তার গলায় একটু কাপড় নেই, গলার গভীরতা, ঠান্ডা শীতলতা, সবার কাছে অদৃশ্য এক রহস্য লুকিয়ে আছে। আরিফ কিছুক্ষণের জন্য চুপ করে যায়। তার কোম্পানি এখন এক বিশাল রিস্কের মুখে দাঁড়িয়ে। নতুন এক্সপ্লেনেশনে গিয়ে প্রায় 30 কোটি টাকার লোনে ডুবে গেছে। ব্যাংক ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, শেয়ারগুলো একের পর এক পড়ে যাচ্ছে। এমন সময়ে এহসান উঠে আসতেছে, সাদা পাঞ্জাবির ভাঁজে ভাঁজে। সে বহন করে হিমশীতল আত্মবিশ্বাস, যেটি তাকে অদ্ভুত এক শক্তি প্রদান করে। আরিফের সঙ্গী হওয়ার অর্থ কি তা ভালোভাবে বোঝে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই 50% শেয়ার নিবি? এহসান ওর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, পুরো হিসাব নিকাশ করা হয়েছে। তোর কোম্পানির বর্তমান ভ্যালু 60 কোটি। আমি 30 কোটি দিয়ে অর্ধেক মালিকানা নিব। আরিফ তাতে তৎ চেপে বসে থাকে। মনের মধ্যে আকাশ বাতাস ছেকে ধরে চাপ। তার অস্থিরতা, ভীতি, গ্লানি সব যেন একসাথে তাকে ক্রাশ করে। মানে আমার পিতার করা সাম্রাজ্য তুই আসতে চাস? এহসান একটু পেছনে হেলে বসে। এহসান হেসে বলে, তোর পিতা সাম্রাজ্য গড়েছে ঠিক, কিন্তু সাম্রাজ্য টিকিয়ে রাখার খেলা আলাদা। তুই পারিস না তা, আমি পারি। সাম্রাজ্যের অধিকার হওয়া যেমন মুখের কথা নয়, তেমন তার টিকিয়ে রাখাও মুখের কথা নয়। আরিফের চোখে বিরক্তি জমে। এহসান অবশ্য জানে তার প্রতিটি শব্দ চিহ্নিত হতে থাকবে। এটা কেবল এক হিসেবের খেলা নয়, বরং একটি অপরিহার্য অস্তিত্বের সংকেত। আরিফ বুঝে গেছে এহসান কেবল টাকা দিতে আসেনি, সে এসেছে রাজত্বের অর্ধেক ছিনিয়ে নিতে। কিন্তু আশ্চর্য, কেন যেন তার মনে হচ্ছে এই ভয়ঙ্কর ঠান্ডা মুখটা তার পাশে থাকলে সাম্রাজ্য টিকবে, এমনকি হয়তো বড় হবে। চুপচাপ বলল, তুই শুধু টাকা দিবি না সিদ্ধান্তেও থাকবি? এহসান হেসে উঠল একবার, ঠান্ডা একটা হাসি। হাসির মধ্যে এক ধরনের নির্লিপ্ততা, যেন তার মনুষ্যত্বটাই যেন এক ধরনের রহস্য হয়ে উঠেছে। যেখানে আমার টাকা সেখানে আমার চোখও থাকবে, আর রাজত্ব ভাগ হলে সিংহাসনে বসে থাকাটাও ভাগ হয়, তাই না? আরিফ কিছুটা চুপ হয়ে যায়, চোখে এক ধরনের অজানা আশঙ্কা, শঙ্কা। এহসান তার দিকে তাকায়, যেন সে জানে আরিফের কাছে কোনো উত্তর নেই। যতটাই ভয়ঙ্কর সে, ততটাই একে অপরকে চেনার জন্য তৈরি। এহসান শ্বাস ফেলে আরিফকে বোঝায়, তুই যতটা ভয় পাস আমি ততটাই জানি। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার কোনো ক্ষতি হবে না তো? এহসান মুচকি এসে বলে, আমি এহসান রক্তের খেলা যেমন খেলতে পারি, তেমনি বাজারের খেলাও ভালো মতোই খেলতে পারি। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন থেকে এক সাম্রাজ্যের 2 মালিক। এহসান মুচকি আসে। তার পরিকল্পনা তো আরো দূর, আরো বিভৎস। এহসান জানে এটা কেবল শুরু। যতটুকু গুণাগ্রহী হয়ে উঠবে, ততটুকু এশিয়ার ব্যবসার ইতিহাস বদলে যাবে। ব্যালকনির কোণে রাখা বড় হাতাওয়ালা আরামদায়ক সোফাটিতে আছোয়া হয়ে বই পড়ছে নুরি। রাতের খাবার খেয়ে অজু সেরে আরাম পেয়ে গিয়েছে শরীরটা। একটা সাদা চাদর গায়ে টেনে মাথা এলিয়ে দেয় সোফার হাতায়। বাতাসে চুলগুলো একটু এলোমেলো হয়ে উঠছিল। চোখে মুখে প্রশান্তি, আর বইয়ের পাতায় ডুবে থাকা এক নীরব ভালো লাগা।
ঠিক তখনই বেলকনির ভেতরে পা রাখে মেহেরুব। চোখে পড়ে নুরিকে, শান্ত অবয়ব, এমনভাবে আছোয়া যেন বইয়ের পাতার ভেতরে হারিয়ে গেছে। মেহেরুব ধীরে ধীরে এগিয়ে এসে নুরির সামনে দাঁড়ায়। নুরি প্রথমে খেয়াল করেনি, তারপর মুখ তুলে তাকাতে চোখে চোখ পড়ে। মেহেরুব মুচকি হেসে বলে উঠছে, নুরিফুল, তোর বুকে একটু মাথা রাখি। প্রশ্নটা এমন হঠাৎ, এত গভীর আদরে মোড়া যে লাজে পড়ে যায় নুরি, কিন্তু কিছু না বলে মাথা নিচু করে ফিসফিস করে বলে, আচ্ছা। মেহেরুব ধীরে ধীরে উঠে আসে সোফায়, আলতো করে মাথা রাখে নুরির বুকের উপর, দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ওকে। নুরির চোখ বুজে ফেলে, বুক ধাপ্ত করে উঠে যেন শ্বাসটাও আটকে আসছে। এক হাতে বইটা টেবিলের উপর রেখে দেয় সে, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে মেহেরুবের চুলে বিলি দিতে থাকে। মেহেরুব নিচু করে প্রশ্ন করে, নুরিফুল, দিবি আমার স্বামীর অধিকার? প্রশ্ন শুনে বুকটা থরাস করে উঠে নুরির। সে কুচকে তাকায় না, বরং চোখ বুঝে ফিসফিসে বলে, সে তো পেয়েছেনি, আর কি দেব, দিলামই তো। মেহেরুব মুখ তুলে ওর থুতনিতে আলতো একটা চুমু দিয়ে বলে, আমি আরো চাই। নুরি বুঝে ফেলে ও কি চাইছে, কিছু বলার ভাষা খুঁজে পায় না, লজ্জার চোখ বন্ধ করে রাখে। বুকের ভেতরটা কেমন কেঁপে উঠে তার। মেহেরুব নুরির লজ্জা হাসি দেখে খিলখিলে হেসে ফেলে। মিসওয়াক দিয়ে অজু করেছিস? নুরির চোখ না খুলে বলে। মেহেরুব ধীরে ধীরে নুরির গলায় মুখ রেখে দেয়, স্পর্শে কেঁপে ওঠে নুরি। ছটফট করে উঠে বলে, এগুলো এখানে না, ঘরে চলুন, এটা ব্যালকনি। মেহেরুব এক চোখে তাকিয়ে বলে, তো চারিদিকে পর্দায় ঘেরা, মাঝখানে আমি আর তুই, মাথার উপর শুধু আকাশ, এতে সমস্যা কোথায়? নুরি মুখ লুকিয়ে বলে। আমার লজ্জা করে না এসব বলতে। মেহেরুব হেসে ফেলে, বউ হস তুই আমার, তোর সামনে লজ্জা পাওয়া আর পুকুরে ডুবে মরা এক জিনিস রে। নুরি চোখ বুজে মাথা ঝাঁকায়। নুরি তাও নড়াচড়া করতে শুরু করে। মেহেরুব ওর কপালে পড়ে থাকা চুল সরিয়ে দিতে দিতে বলে, এত নড়িস না নুরিফুল। নুরি একটু থেমে শান্ত হয়, হৃদয়ের গভীরে অনুভব করে মেহেরুবের ভালোবাসার স্পর্শ। সেই স্পর্শ ধীরে ধীরে ছুঁয়ে যায় ওর সমস্ত মুখশ্রয়ে। সময় থমকে থাকে যেন। মেহেরুব নুরির কাঁধ থেকে ওনাটা সরিয়ে নিচু গলায় বলে, পর। নুরি আর নিজেকে আঁকড়ে রাখতে পারল না, সমস্ত লজ্জার সংকট ছড়ে যায়। ভালোবাসা আজ দেয়াল ভেঙে বেরিয়ে আসে চারিদিকে। নিস্তব্ধতা, শুধু ভেসে আসে নুরির খিলখিল হাসির শব্দ। এই মিষ্টি পবিত্র হালাল ভালোবাসার আকাশ যেন সজল হয়ে উঠল।